তৈরি করতে হবে, তাই না? তো ফোল্ডার তৈরি করার শর্টকাট ফর্ম আমরা এখন জানি। বলেন তো শর্টকাট ফর্ম কি? হ্যাঁ, Ctrl+N, তাই না? Ctrl+N। আরে এদের দিয়ে যে কই যাবো? Ctrl+N দিলে ফোল্ডার ওপেন হবে না নতুন ট্যাব ওপেন হবে? তাহলে বললেন কেন? বলার দরকার তাই বলে দিছে না? আচ্ছা, তো Ctrl+Shift+N দিলে আমাদের নতুন ফোল্ডার ক্রিয়েট হবে। ওকে, আর নতুন ফাইল ক্রিয়েট করতে গেলে রাইট, তারপরে হচ্ছে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এছাড়াও আমরা এখান থেকেও তৈরি করতে পারি, তাই না? ওয়ার্ড লিখে সার্চ করব, প্রথম ক্লাসে দেখাইছিলাম, এরপর ওপেন থেকে আমরা সেভ করে ফেলব। এটাকে যখন রিনেম করব, এটা রিনেম করার শর্টকাট ফর্ম কি? এই জন্য বলছিলাম অ্যাসাইনমেন্ট করতে, নিজেরা অন্তত পক্ষে লিখতেন, দেখে দেখে হলেও মনে থাকতো। রিনেম করার জন্য আমরা F2 বাটন প্রেস করব, ঠিক আছে? কিবোর্ডের কি F2। এই সিম্পল জিনিসগুলো মনে না রাখলে হবে? লাঞ্চ করেন নাই মনে হয় না, এই জন্য মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? দুপুরের খাবার খাইছেন? আরে ঠিক আছে, না আমিও খাই নাই, ক্লাস করে। আপনারা তো ক্লাস করবেন বসে থেকে। আচ্ছা, তা আমরা হচ্ছে গত ক্লাসে এইখানে হোম সেকশনের ফন্ট স্টাইলের এই জিনিসগুলো দেখেছিলাম, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং হচ্ছে আমরা আন্ডারলাইন কিভাবে করে এই জিনিসগুলো দেখেছিলাম। বলেছিলাম আন্ডারলাইনে অনেকগুলো কালার করা যায়, যেটা আজকের ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, দিস ইজ আন্ডারলাইন, ঠিক আছে? আমি এটা দিলাম। এখন এটাকে আমরা যদি বড় করতে চাই তাহলে কত ওয়েতে বড় করতে পারবো? 3-4টা ওয়ে আছে, যে ওয়েতে আমরা বড় করতে পারি। এখানে কি ম্যাডামের জায়গা হয় না নাকি? সবকিছু দেখতেছি ওরিয়েন্টেশন চেঞ্জ। পুরোটা সিলেক্ট করব। প্রথম কাজ হচ্ছে আমাদের কি সিলেকশন, ঠিক আছে? পুরোটা সিলেক্ট করার পর এইখান থেকে আমরা বড় করতে পারবো, আবার শর্টকাটে আমরা কিভাবে বড় করতে পারবো? কন্ট্রোল, এই যে আমরা বড় করতেছি, বলেন শর্টকাট কি? রাইট। থার্ড ব্র্যাকেট ওপেনিং না ক্লোজিং? হ্যাঁ, ওপেনিং না হলে ক্লোজিং হবে। এই যে বাসায় যে প্র্যাকটিস করলেন না, এটার দায়ভার কি আমার না প্রতিষ্ঠানের? বুঝেন, কথা বলার সময় তো বাপরে বাপ সে বুঝদার, কিন্তু কাজ করার সময় নাই। ঠিক আছে, তো এইগুলো আপনার আসলে দরকার যদি আপনি শর্টকাটে কাজ করতে চান। শর্টকাট যদি মনে না থাকে, কাজ যে করতে পারবেন না তা না, কিন্তু যেভাবে কাজ করবেন অনেক বেশি সময় লাগবে। আর যদি শর্টকাটে করেন অনেক কম সময় লাগবে প্রথম ওয়ে। এবং হচ্ছে যদি আপনি কোনো অফিসে কাজ করেন, এই যে চাকরির জন্য আসছিল, যদি কোনো অফিসে কাজ করেন এরকম স্মার্ট ওয়েতে যদি কাজ করেন, বসের কাছে আপনি কিন্তু সেই, তাই না? এই জন্য অবশ্যই এগুলো আমাদের অন্তত পক্ষে যখন আমরা টুকটাক কাজ করব এই ওয়েতে করার চেষ্টা করবো, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা তো বাসায় কাজই করি না, আপনি যতই বলেন আমি করবো না, কি করবো, তাই না? এরকমই তো হয়, এরকম করা যাবে না। তাহলে আমরা এখান থেকে এই দিস ইজ আন্ডারলাইন, এটাকে আমরা আন্ডারলাইন করতে চাচ্ছি, শর্টকাট ফর্ম কি? কন্ট্রোল ইউ, তাই না? এখন যদি আমরা আন্ডারলাইনের নিচে ডিজাইনটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এটারও শর্ট ফর্ম আছে। Ctrl+Shift+F এ ক্লিক করলে এই যে দেখেন আন্ডারলাইন স্টাইল, এটা হলো একবারে সবগুলো এই ফন্টের যত স্টাইল আছে সবগুলো চলে আসবে। আরেক ভাবে যদি আমরা এত ভেজালে না যেতে চাই, আমরা শুধু আন্ডারলাইনে যদি ডিজাইন করতে চাই, তাহলে এই যে দেখেন আন্ডারলাইনের এখানে ছোট্ট একটা অ্যারো সাইন আছে, দেখতে পাচ্ছেন? এই অ্যারো সাইনের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন সুন্দর সুন্দর অসংখ্য আপনাদের এখানে কি দেখা যাচ্ছে? ডিজাইন দেখা যাচ্ছে। এখন এগুলোর মধ্যে একটাও যদি আপনার পছন্দ নয়, নান করে দিলে তো ফাঁকা থাকবে। এখন মোর আন্ডারলাইনে ক্লিক করলে কিন্তু এই যে শর্টকাট ফর্মের ওটা চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আরো বেশি আপনি আন্ডারলাইন করে নেবেন। যেমন দেখেন এটাতে যদি ক্লিক করেন দেখতে কিরকম হবে সেটা প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করে দেন ওইটা এখানে চলে আসবে। এটা গেল আমাদের স্টাইল চেঞ্জ করা, আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করা। আমরা যদি কালার চেঞ্জ করতে যাই তাহলে জাস্ট সিম্পলি ওইখানে ক্লিক করব, করার পর নিচে দেখেন আন্ডারলাইন কালার, এইখান থেকে এই কয়েকটা কালার এখানে আপনার ডিফল্ট রূপে দেওয়া আছে। যদি আপনার পছন্দ না হয়
মোর কালারে চলে আসেন, এখানে দেখবেন আরো কালার আছে। এইগুলো আপনার পছন্দ হচ্ছে না, নিজের মতো করতে চাচ্ছেন, কাস্টমে চলে আসবেন, এখান থেকে আপনার আরজিবি ভ্যালুটা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেখেন আমাদের কালার, কারেন্ট কালার হচ্ছে ব্ল্যাক, নতুন কালার হচ্ছে এটা রিপ্লেস হয়ে, ওকেতে ক্লিক করেন, দেখেন রিপ্লেস হয়ে গেছে। ভালো যাবে, কিন্তু বাসায় করবো না নাকি? ওকে, করে নি প্রথম ক্লাস থেকে আজকে 3 নাম্বার ক্লাস পর্যন্ত, কত বড় যে মিথ্যাবাদী কথা। এই হলো আমাদের আন্ডারলাইনের এখান থেকে এইটুকু বাদ ছিল, বাকি সবগুলোই কিন্তু আমাদের জানা, তাই না? এখন আমরা স্টক আউট, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট এই সবগুলো এখন করতে পারবো। এখন আমরা লেখা, কিন্তু কোনো একটা লেখার স্টাইল করতে চাই, তাই না? স্টাইলিস্ট স্টাইলিস্ট ফন্ট, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা এই লেখাটাকে একবার স্টাইল করতে চাচ্ছি। আন্ডারলাইনটা আমরা বাদ দিই, কন্ট্রোল ইউ এ ক্লিক করলে আন্ডারলাইন চলে যাওয়ার কথা, কিন্তু গেল না। তাহলে আমরা এখানে এসে, এই যে এখানে যদি না যায়, এখানে ক্লিক করলে চলে যাবে, তারপরেও না গেলে এই যে এখানে এসে নান করে দিলে আন্ডারলাইনটা চলে যাবে। তাহলে এটা আমরা মাঝখানে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো এটা পরে দেখাইতেছি। আমরা এটাকে বিভিন্ন স্টাইল করতে যাচ্ছি। এখন খুবই সাধারণ একটা জিনিসে আছে, তাই না? কি আছে? খুবই, কি রে, এটা সহজে কাজ করে, খুবই সাধারণ। এখন এটাকে আমরা আরো একটু ডিজে স্টাইল করতে যাচ্ছি। কিভাবে করব? প্রথম কাজই হলো আমাদের সিলেক্ট করা। এখন প্রথম কাজই হলো কি আমাদের, পরে সিলেকশন করা। সিলেক্ট করতে পারি আমরা, অনেক ওয়েতে সিলেকশন করা শিখছি, ডানে বামে উপর নিচে, তাই না? অনেক ওয়েতে আমরা কিন্তু সিলেকশন করা শিখছি। প্রথমে সিলেক্ট করলাম, করার পর চলে আসবো আমরা এই যে এইখানে, এখানে ওভার করলে দেখা যাবে কি লেখা আছে, টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। একটু ডিটেইলস এখানে পড়তে পারেন। অ্যাড সাম ফ্লেয়ার টু ইওর টেক্সট বাই অ্যাপ্লাইং এ টেক্সট ইফেক্ট such as shadow or glow। আরো বেশি ইফেক্ট আমরা তৈরি করতে পারবো, আর একটু পরে দেখবো সেগুলো। You can also change the typography settings to enable ligature or choose a stylist set। আরো বিস্তারিত জানলে এখানে যদি ক্লিক করেন একদম ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আবার মনে মনে বলেন না, আমরা যদি ওয়েবসাইট থেকে শিখবো তাহলে এখানে আসতে কেন, তাই না? অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে আপডেট হয় প্রতিনিয়ত। এখন শিখলেন, নেক্সট তো আর ওইটা ওইরকম থাকবে না। বিশেষ করে এইগুলা কোন ডিজিটাল মার্কেটিং সেক্টরে সবচেয়ে বেশি, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে অনেক বেশি, কারণ আমি দুইটা সেক্টরে কাজ করে আসছি, দুটো আমি বলতে পারবো। আদার সেক্টরের ধারণা খুব কম। এখন এইখানে আমরা কি করলাম, টোটালটা সিলেক্ট করলাম, করার পর আমরা এইখানে যদি ক্লিক করে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাচ্ছেন। এই স্টাইল গুলো আগে থেকে তৈরি করা আছে আপনার জন্য, তার মানে এগুলোকে আমরা প্রিসেট বলতে পারি। ঠিক আছে, যেমন এটাতে দিলে এরকম হবে, এটা এরকম হবে। এরকম কেন হচ্ছে দেখেন, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার স্টাইল এবং লিগাচিওর এবং স্টাইলিশ শেড, এই জিনিসগুলো এখানে কি করা আছে, এই কয়েকটাতে অ্যাপ্লাই করা আছে। আমি কি বুঝাইতে পারছি? যদি এটা একটু বড় করি এবং আপনাদের একটু ডান পাশে এদিকে সরাই দিই, তাহলে এটা দেখতে সুবিধা। তাহলে দেখেন এখানে আমাদের শ্যাডো, এগুলো থেকে সবগুলো যেগুলো আপনি চেঞ্জ করতে চান। আউটলাইন কি জিনিস, এর বাইরের চারপাশে কিরকম স্টাইল হবে, অনেক বড় করেন, এর চারপাশে কি টাইপের স্টাইল হবে সেটার দ্বারা আমাদের আউটলাইন বিষয়টা বোঝা। যেমন আমি আউটলাইনের দিয়ে কালার ধরেন হলুদ দিয়ে দিলাম, তাহলে দেখেন বাইরের কালারটা কি হচ্ছে, হলুদ। দ্যাট মিন্স আমাদের লেখা চারপাশে একটা বর্ডার তৈরি হয়েছে খুবই কম থিকনেসের, ওইটাই হচ্ছে আমাদের কি আউটলাইন। ক্লিয়ার এটা? তাহলে আমরা আউটলাইন যদি চেঞ্জ করতে চাই, প্রথমে ওই ফন্টটাকে সিলেক্ট করতে হবে, এরপর আমরা এই ফন্ট স্টাইলের এখানে চলে আসব, ফন্ট স্টাইল এবং বা টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি এখানে চলে আসবো, আমরা সংক্ষেপে ফন্ট স্টাইলও বলতে পারি। এখানে ক্লিক করার পর আমরা আউটলাইন কালার যেটা দিব আমাদের ওইটা কিন্তু এরকম হয়ে যাবে। তো আপনার সৌন্দর্য বা কালার নলেজের উপর ভিত্তি করে আপনি এখানে দিতে পারেন যে কোনটা দিলে আপনার ভালো লাগবে। ঠিক আছে,
এই কালার গুলো যদি পছন্দ না হয় এখানে মোর আউটলাইন কালারসে চলে আসবেন, আগের মতোই কাস্টম থেকে আপনি নিজের মতো করে কালার বানিয়ে নিয়ে ওকেতে ক্লিক করলে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখেন, তাহলে আমরা আউটলাইন কি জিনিস এটা তো বুঝতে পারছি। এই প্রিসেট গুলো আমরা পরে যাবো না, সমস্যা নাই। আগে আমরা ওর ভিতরে কি কি জিনিস আছে সেইগুলো নিয়ে আলোচনা করি। ধর আমরা এই কালারটা দিলাম, তাহলে দেখেন আগের চেয়ে এই লেখাটা কি আমাদের আরো বেশি জোস লাগতেছে না? আমরা এইখানে পাশাপাশি এখানেও লিখলাম ধরুন স্টাইলিস্ট, তাই স্পেলিং ভুল গেছে মনে হচ্ছে নাকি স্টাইলিস্ট বানান। না ঠিকই আছে, এলআইএসটি। তো ধরেন আমরা এখান থেকে আন্ডারলাইন উঠাই দিলাম, তাহলে দেখেন কোন লেখাটা বেশি চোখে লাগতেছে, এইটা নাকি নিচেরটা? সুন্দর লাগতেছে, চোখের আরাম লাগতেছে, তাই না? এক কথায় দেখতে ভালো লাগতেছে, একটু মানে মেকআপ করলে যে এরকম লাগে মেয়েদের, ঠিক আছে? তা আমরা এটাকে ধরেন একটু মেকআপ করতে চাচ্ছি, এই জন্য আমরা আউটলাইনটা দিলাম। আউটলাইন দেওয়ার পর আমরা পরবর্তী ধাপ শ্যাডোতে যাই। শ্যাডো মানে কি? এই যে টি, এইটা একটা ছায়া তৈরি হবে, ঠিক আছে? সেইটা ডান পাশে, বাম পাশে, উপরে, নিচে যে কোনো জায়গায় আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। তাহলে আমরা টোটালটা সিলেক্ট করে এইখানে আমরা ক্লিক করব, করার পর শ্যাডো। এই যে এখানে দেখেন আউটার শ্যাডো মানে বাইরের দিকে শ্যাডো, এগুলো ইনার শ্যাডো, দ্যাট মিন্স ভিতরের দিকে। ওগুলো কিন্তু সহজে বোঝা যাবে না, আমি ফন্টটা আরো বড় করি, ঠিক আছে? ফন্ট বড় করলে একটু ধারণা পাবেন। এই যে শ্যাডোতে আমরা গেলাম, ধরেন আমরা এই শ্যাডো দিলাম, এটাকে অফসেট বটন বলতেছে ওরা, ঠিক আছে? তাহলে এই যে চারপাশে দিচ্ছে এরকম বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই যে দেখেন শ্যাডো নিচের দিকে অল্প 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 করে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? এটার স্টাইল কেমন? এটা হলো আউটার মানে বাইরের পাশে। ওই যে আমরা একটু আগে আউটলাইন দেখলাম যে এটা, তাহলে আউটলাইন হচ্ছে কালারের জন্য ব্যবহার করা হচ্ছে। আর শ্যাডো বিভিন্ন ধরনের হয়। আউটার হলো বাইরেকার শ্যাডো, দ্যাট মিন্স ওই যে আমাদের আউটলাইনের যে শ্যাডো বা টোটাল বাইরের দিকে যেটা বিস্মিত হয়ে যাবে সেটা হলো আউটার শ্যাডো। এর মধ্যে 9টা ইফেক্ট আছে, ঠিক আছে? যেমন দেখেন কোনোটার বাম পাশে একটু বেশি অফসেট লেফট, দেখেন অফসেট লেফট মানে বাম পাশে, এটা হলো অফসেট তাহলে মিডিল, তাই না? সেন্টার মাঝখানে, এটা হচ্ছে আমাদের অফসেট রাইট ডান পাশে। আর এটা হলো আমাদের কি অফসেট ডায়াগোনাল টপ রাইট, ওই যে উপরের দিকে চলে যাচ্ছে একটু করে, দেখছেন? এই যে এটা হলো হচ্ছে উপরের দিকে মাঝখানে, আর এটা হচ্ছে আমাদের উপরের দিকে বাম পাশে। তো এইরকম টোটাল। আর উপরে এটাতে গেলে আমাদের অফসেট বটম নিচের দিকে, দ্যাট মিন্স উপরে নিচে ডানে বামে এরকম করে আমাদের কয়টা এখানে টোটাল 9টা আউটার ইফেক্ট আছে। ইনার ইফেক্টও সেম 9 ধরনের আমাদের ইনার ইফেক্ট আছে। এরপরে আছে হচ্ছে আমাদের এখানে পার্সপেক্টিভ, দ্যাট মিন্স এটা বেশি হয়ে যাবে, এই যে একবারে চলে গেছে দেখেন, তাই না? এই যে কোন দিকে দিবেন আপনার, এটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু এটা ওর ফন্টের সাথে থাকে না, একটু বাইরের দিকে চলে আসে। লেখাগুলোকে আরো বেশি জোস করার জন্য এটা ব্যবহার করা হয়। তবে আমরা সবচেয়ে বেশি আউটার শ্যাডো গুলো ব্যবহার করবো, এগুলো দেখতে ভালো লাগে বেশি, এই যে এরকম, তাই না? শ্যাডোর কালার কোনোদিন হয়? ছায়ার কখনো কালার হয়? এখানে কিভাবে করবেন? হ্যাঁ, আপনি ছায়ার কি কখনো ওই এরকম কালো ছাড়ার উপর কোনো কালার হয় দেখছেন কখনো আপনার ছায়ার? তাহলে কিভাবে হবে? ওকে, তাহলে এখানে হলো, এরপর আছে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি? আয়নার সামনে গেলে আমাদের রিফ্লেক্ট করে, তাই না? এইখানেও লেখাগুলো রিফ্লেক্ট করবে। যেমন দেখেন এটাতে যদি দেন, দেখেন নিচের দিকে রিফ্লেক্ট করতেছে। এই রিফ্লেক্টটাকে কি বলা হচ্ছে? নাম। নাম কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন এই যে অল্প করে উঠতেছে চলে যাচ্ছে। আমরা রিফ্লেকশন অপশনে গেলে সবগুলো আরো দেখতে পাবো। তো আমাদের এটা হচ্ছে, কোথায় আমাদের টেক্সটটা কোথায় গেল? এইটা। এইখান থেকে আমরা রিফ্লেকশনটা কন্ট্রোল করতে পারবো। যেমন ট্রান্সপারেন্সি কত পার্সেন্ট দেখা যাবে, রিফ্লেকশনের সাইজ, এরপর হচ্ছে ব্লার কত পার্সেন্ট হবে, ঠিক আছে? রিফ্লেকশনের ব্লার কত পার্সেন্ট হবে, ডিসটেন্স কতটুকু হবে, গ্লো কতটুকু করবে। এই যে এখানে আমরা যদি দিই, এরপর এই যে দেখেন গ্লোটা আপনি দেখতে পাইতেছেন। ট্রান্সপারেন্সি, এই যে গ্লো করলো, এটা অনেক বেশি আমাদের ঘন না, এটা পাতলা করা যাবে। ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। এই যে দেখেন এখন কিন্তু কম মনে হচ্ছে, আছে কিন্তু কম। সাইজ আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। এই যে দেখেন এরকম অল্প, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। ভালো লাগবে? ট্রান্সপারেন্সির উপর দেখেন, ট্রান্সপারেন্সি যখন আমরা এখানে
কমায় দিব, এই যে দেখেন তখন কিন্তু একবারে বিচ্ছিরি লাগবে। এরপর সফট এজ আছে, এটা আপনার 3D ফরমেশন আছে, এগুলোতে ক্লিক করে আপনার এই লেখাটাকে 3D ফরম্যাট করতে পারবেন, সরি লেখা না, ওই আপনার এই ইফেক্টটা। ঠিক আছে, দেখেন আমাদের এখন অবস্থা এইরকম, খুব বেশি ভালো লাগতেছে না, তাহলে ট্রান্সপারেন্সি আমরা বাড়াই নিলাম এখানে। সিলেক্ট না করলে কিন্তু কাজ করবে না, তাহলে প্রথমে কাজ কি আমাদের অবশ্যই সিলেক্ট করা। ঠিক আছে, এই যে এখন দেখেন আমাদের এইগুলো সাইজ আস্তে আস্তে কমাই যাবে। এখন এইগুলো হলো আমরা কাস্টমলি করতে পারি, আর কিছু জিনিস আমাদের এখানে প্রিসেট করাই আছে, দ্যাট মিন্স রেডিমেড। সেটা কিভাবে করবো, টোটালটা সিলেক্ট করে এখানে আসবো, আসার পরে যে রিফ্লেকশন, যে এখান থেকে আপনারা এই রিফ্লেকশন ইয়েগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা অল্প করে, এই যে একবারে পুরোটা উল্টা, আর এটা একটু অল্প একটু, এই যে এখানে দেখেন এই লেখাটাকে আয়নাতে দেখলে যেরকম লাগতো ঠিক সেরকম ভাবে কিন্তু উল্টাই গেছে। ঠিক আছে, তাহলে রিফ্লেকশন কি বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমরা এখান থেকে রিফ্লেকশন দেওয়া যায় অথবা অল্প একটু, এটা দিলাম। রিফ্লেকশন কিন্তু আমরা কন্ট্রোলও করতে পারবো, যেমন এটা যদি আমাদের বেশি ইয়ে মনে হয়, তাহলে এখান থেকে এসে আমরা এই আরো সাইনে গিয়ে রিফ্লেকশন অপশনে গিয়ে আমরা এটা কমাই দিতে পারবো। ট্রান্সপারেন্সি যা আছে থাকুক, এটা ট্রান্সপারেন্সি আর একটু কমাই দিয়ে সাইজ কমাই দিলে কিন্তু এই যে এটা কমে যাবে। আমরা সাইজ বাড়াই দিই, ব্লার করে দেয় একটু বেশি। ওকে, তাহলে আমরা নতুন একটা এখানে তৈরি করলাম, এটা ভালো লাগতেছে না, ট্রান্সপারেন্সি আমরা যদি একটু বাড়াই দেই, আমরা নারী করে দেই, এটা ভালো লাগতেছে না, ট্রান্সপারেন্সি দরকারই নাই। আমরা এখানে এসে এই রিফ্লেকশন নান করে দিলাম, নান করলে চলে যাবে, এটা স্বাভাবিক। রিফ্লেকশন আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, সাধারণত ইমেজের রিফ্লেকশন দিলে বা বক্সের রিফ্লেকশন খুব বেশি ভালো লাগে ফন্টের চেয়ে। এরপর হচ্ছে গ্লো। এই যে লেখাগুলো, এর চারপাশ থেকে যেরকম শ্যাডো বের হয়েছে না, হ্যাঁ, এইরকম আমরা গ্লো করাইতে পারবো বিভিন্ন কালার দিয়ে। ঠিক আছে, এই গ্লো এর কালার আপনি চেঞ্জ করতে পারবেন, শ্যাডোর কালার চেঞ্জ করা যাবে না। যেমন আমরা এটা সিলেক্ট করলাম, করার পর এখানে ক্লিক করব, করার পরে গ্লোতে ক্লিক করব, গ্লোতে চলে আসবে, আসার পর দেখেন এটা যদি দেই তাহলে আমাদের এটা এরকম কালার হয়ে যাচ্ছে। এখানে কি কি ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, যখন হোভার করবেন অর্থাৎ এর উপরে নিয়ে যে রাখবেন, ওই যে ডার্ক 5 পিক্সেল গ্লো এবং অ্যাসেন্ট কালার 3, এই যে মোর কালার থেকে আপনি কিন্তু এগুলা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তো এখানে অনেকগুলো প্রিসেট আছে, এগুলো তো করতে পারবেনই, পাশাপাশি যদি কাস্টমাইজ করার দরকার হয় তাহলে এখান থেকে এসে গ্লো অপশন থেকে এসে এটা কাস্টমাইজও করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা হয়ে গেল আমাদের লেখাটা এটা। তো আমরা এখান থেকে একটা গ্লো কালার দেই, গ্লো থেকে আমাদের এরকম কোনটা দিব, এটা দিলাম। ওকে, তাহলে গ্লো বুঝছি। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম এখানে? টোটাল 4টা, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো। বুঝতে পারছি এগুলো আমরা? এরপর হচ্ছে অনেকগুলো যদি আমাদের নাম্বার থাকে বা লিস্ট থাকে, ধরেন আমার এখানে এই ফন্ট স্টাইল অনেকবার লেখা আছে, ফন্ট স্টাইলে আমাদের অনেকবার এখানে লেখা আছে। এত লাইক। ওকে, তাহলে এইগুলাকে নাম্বারিং যদি আমরা করতে চাই, সেই স্টাইল আমরা এখান থেকে করতে পারবো। যেমন এই যে নাম্বার স্টাইল আমরা যদি ডিফল্ট দিই তাহলে 1 2 3 করে হবে। যদি আমরা এখানে এখানে প্রপোজিশনাল অড সিস্টেমে এখানে দেই তাহলে নাম্বার গুলো 1 2 3 এইভাবে অ্যাড হবে। সেটা কিভাবে, আমরা এখানে টোটালটা দেওয়ার পর নাম্বারিং এ যখন যাব ঠিক এইভাবে, তখন আমাদের এই সেগমেন্টটা কাজ করবে। ক্লিয়ার?
আচ্ছা দেখেন নাম্বারিং এর স্টাইলটা 1 2 3 4 এরকম যখন আমরা অর্ডার লিস্ট হিসাবে এখানে কাউন্ট করব, এই লিস্টিং এর স্টাইলটা নাম্বার কোথায় থাকবে, পজিশনিংটা আমরা এই ফন্ট এখান থেকে স্টাইল করতে পারবো। এই যে এখানে নাম্বার স্টাইল, ঠিক আছে। আমরা যদি এখানে প্রপোজিশন দিই ওইরকম হয়ে যাবে। টোটালি সিলেক্ট করা আছে না? হ্যাঁ, সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখানে নাম্বার স্টাইলে আসবো। আসার পর যদি আমরা এটাতে ক্লিক করে দিই তাহলে ওইরকম ভাবে স্টাইল গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। বেশি একটা কাজে লাগে না যদিও, এইটাই, ঠিক আছে। কিন্তু নাম্বার গুলো আমরা সরাসরি এখান থেকে আনতে গেলে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ধারণা লাগবে, ওইটা আমরা একটু পরে দেখো। ওকে, তাহলে এখানে টোটাল আমাদের দরকার নাই, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা এটাকে আবার সিলেক্ট করি, করার পর আমরা স্টাইলের এখানে আসি। এখন হচ্ছে আমাদের এখানে এইরকম লিগাচিওর নামে একটা অপশন আছে। এইটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে, টেক্সটের রিডাবিলিটি বৃদ্ধি করাই হলো এটার কাজ, ঠিক আছে। আপনার টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল এবং ইফেক্ট এই লিগাটিভ দ্বারা দেখাতে পারবেন। নাম দিলে কোনো লিগাটিভই থাকবে না। এটা হচ্ছে যখন আমরা কোনো একটা প্যারাগ্রাফ অথবা কোনো একটা জিনিস লিখবো, অনেকগুলো লেখা থাকবে, তখন এইটা কাজ করবে। ইনেবল লিগাটিভ টু ইমপ্রুভ টেক্সট রিডাবিলিটি, দ্যাট মিন্স আমরা যদি এইটা দিই স্ট্যান্ডার্ড করে রাখি, তাহলে আমাদের লেখাটা রিড করতে কি হবে, সুবিধা হবে এবং সহজ হবে এবং চোখের কোনো বেশি চাপ পড়বে না। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের স্টাইল সেট আছে এখানে। ধর আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে অলরেডি কিছু স্টাইল সেট ফন্ট করা আছে। আমি যদি এটাতে ক্লিক করে দিই, দেখেন ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আরেক ভাবে এটা আমরা চেঞ্জ করতে পারি, জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এইখানে এসে আমরা লেখার ফন্ট গুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি, যেগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। এই ছিল মোটামুটি আমাদের ফন্ট স্টাইলের মধ্যে বিষয়গুলো, এর বাইরে আর কিছু নাই। ক্লিয়ার? এখন কোন একটা লেখাকে যদি আমরা সিম্পলি ডিজাইন করতে চাই, তাহলে এখানে আমরা ফন্ট কালার লিখে দিই। এই ফন্টের আমরা বিভিন্ন স্টাইল করছি, উপরে নিচে শ্যাডো দিছি, পিছনে ব্যাকগ্রাউন্ড দিছি, আউটলাইন দিছি, কিন্তু ফন্টের কালার কি ছিল, ফন্টের কালার কি ছিল, ফন্টের কালার ব্ল্যাক। কালার কি চেঞ্জ করছি বা করতে পারছি? হ্যাঁ বলি, আবার বলে হ্যাঁ, ফন্টের কালার কিন্তু চেঞ্জ করি নাই, আমরা আউটলাইন কালার দিয়েছি। হ্যাঁ, আমরা আউটলাইন কালার দিয়েছি, শ্যাডো দিয়েছি, রিফ্লেকশন এবং গ্লো। এই গ্লো এর কালার কিন্তু এখানে আপনার গ্রিন। ফন্টের কালার কি, এখানে কিন্তু তিনটা কালার অ্যাপ্লাই করা আছে। ফন্টের কালার হচ্ছে আপনার কি, ব্ল্যাক। আউটলাইন কালার ব্লু। কই, আউটার লাইন তো আলাদা, আউটার লাইনে আমরা আসতেছি। দেখেন প্রথমে ফন্টের কালার কি এখানে ব্ল্যাক, আমি গ্রিন করতে লাগছিলাম আপনাদের সাথে। এরপর আউটলাইন কালার কি, এবং আমাদের গ্লো এর কালার গ্রিন এর মতো, তাই না? একবারে গ্রিন না, হালকা অন্য একটু হ্যাঁ দিছিলাম। তো এখন আমরা এই ফন্টের কালারই চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে টোটালটা সিলেক্ট করব, করার পরে এই যে দেখেন কালার অপশন আছে, এইখানে এসে আমরা রেড করে দিলাম। এখন ফন্টের কালার কি, এখন যদি আমরা ফন্টের কালার ব্লু করে নেই তাহলে কিন্তু অস্থির লাগতেছে, তাহলে কিন্তু অস্থির লাগবে, ঠিক আছে। এখন দেখেন এইটা বেশি আকর্ষণীয় নাকি এটা, এরকম অস্থির অস্থির আপনিও করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, বুঝি নাই। ও আচ্ছা, এই যে এখানে আমাদের কিছু স্টাইল আছে, ঠিক আছে। এখন প্রিসেট যদি আমরা নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখেন এইখানে কিছু অলরেডি আপনার স্টাইলিশ ডিজাইন করা আছে, এই যেটা রিফ্লেকশন সহ, এই রিফ্লেকশন কিন্তু ভালো। টোটালটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা আন্ডারলাইনটা রিমুভ করে দিতে পারি। দেখেন এটাও কিন্তু সুন্দর লাগতেছে রিফ্লেকশন দিয়েও, তাই না? এটাকে আমরা আরো সুন্দর করতে পারি।
তাহলে এইখানে যে কয়েকটা প্রিসেট আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, পাশাপাশি নিজেরা এই কয়েকটা অপশন ব্যবহার করে কাস্টম এরকম তৈরিও করতে পারবো। কাস্টম তৈরি করাটাই মেন। এখানে তো বেশি অপশন নাই, আপনার কাছে 9টা অপশন আছে। 9টা না, টোটাল কয়টা, 15টা, তাই না? 15টার মতো অপশন আছে, আর আপনি এই কয়েকটা ব্যবহার করে 1500 স্টাইল বানাইতে পারবেন না? এইটাই হচ্ছে ফ্যাক্ট। কালার চেঞ্জ করতে গেলে আমরা এখান থেকে সুন্দর করে কালার চেঞ্জ করতে পারবো। এখন কালার চেঞ্জ না করে পিছনের কালার যদি আমরা চেঞ্জ করি, দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমরা এইখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, যেমন দেখেন এইটার ব্যাকগ্রাউন্ড কালার আছে, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কি সেটা, হ্যাঁ, ইয়েলো। তাহলে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো বাদ দিয়ে অন্য যে কোনো কালার এখানে দিতে পারবো। এইখানে আবার হাইলাইটিং এই কয়েকটা কালার ছাড়া আপনি করতে পারবেন না, ঠিক আছে? এটা ফিক্সড, এর বাইরে আপনি কালার করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? এইখানে যে কয়েকটা কালার দেওয়া আছে এই কয়েকটা দিতে পারবেন, মানে স্টপ হাইলাইটিং করে দিলে এটা চলে যাবে, অথবা আপনি এখানে ক্লিক করেও এই হাইলাইটটা আবার চলে বাদ দিতে পারেন। তো এটা খুব বেশি লাগে না যখন আমরা প্যারাগ্রাফ অথবা লেখায়, সাধারণত বই যখন আমরা পড়তাম হাইলাইটার দিয়ে মার্ক করে রাখতাম, তাই না, যে এটা মনে রাখার জন্য। তো এইখানে সাধারণত ওই কয়েকটা কালারের মধ্যেই হয়ে যায় আমাদের কাজ। আমি ধরেন এখন এটাকে গ্রিন বা ইয়েলো কালার দিয়ে রাখতেছি, তাহলে যেন চোখে পড়ে। দ্যাট মিনস ওইটা যে ইম্পর্টেন্ট সেটা বুঝাইতে আমরা এখানে মার্ক করে রাখি। এখানে মার্কিং করতে পারবেন এই টোটাল এই কয়টা, 15টা কালারের মধ্যে, এর বেশি ইউজ করা যাবে না। ওকে, তাহলে এই গেল আমাদের একটা জিনিসপত্র। এখন আমরা একটু গুগলে যাই, কিছু লেখা নিয়ে আসি। তার জন্য আমরা লরাম ইপসামে যাই। এখান থেকে টেক্সট নিয়ে আসলে আপনাকে কপিরাইট ধরবে না, ঠিক আছে? এখান থেকে টেক্সট নিয়ে আসলে আপনাকে কি ধরবে না? কপিরাইট ধরবে না। না, এটা না, লরাম ইপসামে যাবেন, ওটা ভুলে চলে গেছে। এই যে লরাম ইপসাম সাইট, আমরা জাস্ট নিজে প্র্যাকটিস করার জন্য করতে, আমি যদি এটা অনলাইনে পাবলিশ করবো না, তারপরেও আমরা সবসময় বেস্ট প্র্যাকটিসই করার চেষ্টা করব। ক্লিয়ার? দেখেন আমরা যখন এখান থেকে কপি করতে যাব 2-3টা প্রবলেমে পড়বেন আপনারা। প্রবলেমের সলিউশনে দিব। ধরেন আমরা লেখাটা কপি করছি সুন্দর করে, এখানে পেস্ট যখন করব, দেখেন ওইখানে যেরকম ভাবে আছে আমার এখানে স্টাইলটা ওইরকম ভাবে চলে আসছে। অটোমেটিকলি আপনার ফন্টের সাইজ, ফন্ট স্টাইল, হেডার সব কিন্তু চেঞ্জ হয়েছে না? এটা একটা কিন্তু বিড়ম্বনার বিষয়। তা আপনি চাইলে এদের স্টাইল মিস্টাইল সবকিছু ভ্যানিশ করতে পারবেন জাস্ট একটা ক্লিকে। কিভাবে? টোটালটা সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে দেখেন স্টাইল নামে একটা অপশন আছে, স্টাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ক্লিয়ার ফরম্যাটিং এখানে ক্লিক করেন, দেখেন সবগুলো আপনি যে স্টাইলে কাজ করতেছিলেন এটার মতো হয়ে যাবে। কত ইজি না? এইটা নিয়ে যে পরিমাণ প্যারা খাইছি আমি, কারণ আমি ম্যাক্সিমাম আমার স্কিল ডেভেলপ করছি নিজের থেকে, আমার ওইরকম কোনো ট্রেনার ছিল না, গেলে ওইরকম কোনো সার্ভিস পাই না। ঠিক আছে, সেলফ লার্নিং এ আমি বেশি বিশ্বস্ত ছিলাম। তো এই জন্য প্রচুর প্যারা খাওয়া লাগছে, প্রচুর রিসার্চ করা লাগছে। তখন অত বেশি ইউটিউব টিউটিউব ছিল না, শিখতে গেছে 15-16 সালে, বা থাকলেও নেটের অবস্থা ছিল এরকম 2G, ঘুরতো খালি। গ্রামে তো বোঝেনি, আর নেট চালু করলে ফোন গুলা হয়ে যায় তো সেই লেভেলের বড়, মডেম ল্যাপটপ সবগুলোতে মনে হয় তো ডিম ভাজা যাবে এরকম অবস্থা। ঠিক আছে, এখন তো ওয়াইফাই আসার পর ফোন গরমই হয় না। নেট চালু করে দেখেন একটু, এখন হলো ইস্যুটা থাকে। যাই হোক, ওইদিকে আর না যায়, নিজের গুণগানই গাইতেছি গেলে না, মনে মনে বলতেছেন আপনারা। যাই হোক, এইখানে এই প্রবলেমটা কিন্তু বিশাল একটা প্রবলেম, কারণ অনেক সময় আপনার ম্যাক্সিমাম জিনিসপত্র যখন একটা রিপোর্ট রেডি করতে হবে আপনার কিন্তু অনলাইন থেকে রিসার্চ করতে হবে না? তখন কপি করলেন, টুক করে নিয়ে এসে কপি করলেন, ওইখানে দেখেন ওই ব্লু কালার সহ এখানে চলে আসে। কারণ কোনো একটা জায়গা থেকে যদি আপনি লেখা কপি করে নিয়ে আসেন, ঠিক আছে, ওটা কিন্তু ওই ব্লু কালার সহই চলে আসবে, গ্রিন কালার সহই চলে আসবে। তার মানে যে এটা যদি আমি কপি করি, এখানে নিয়ে আসেন, দেখেন এখানে পেস্ট করলাম, ওই রকম ভাবেই চলে আসছে। আমরা ওই প্যাটার্নে চাচ্ছিলাম না। তাহলে এটাকে কি করব?
এইখানে আমরা প্রথমে সিলেকশন করলাম, তাই না? একটা ইউআইতে দেখালাম, স্টাইল করে এখান থেকে যেতে পারবো। আবার আমরা উপরে এখানে এসেও সেম জিনিসটা করতে পারি। এখানে ক্লিক করলে ওটা অটোমেটিকলি ক্লিয়ার ফরম্যাটিং হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দুইটা ওয়ে, একটা হচ্ছে আমরা যখন সিলেক্ট করব তখন আমাদের এখানে ছোট একটা জাদুর বাক্স আসবে, এখান থেকে করতে পারে, অথবা যদি চলে যায় সিলেক্ট হয়ে আছে কিন্তু ওইটা আর আসবে না, কিন্তু আপনি অন্য কোথাও গেলে ওই বক্স আর থাকবে না, পপআপ বক্স। তখন আপনারা হচ্ছে এখানে এসে কি করবেন, এই স্টাইলের এখানে ক্লিক করবেন। বুঝতে পারছি? ওকে। তাহলে এখন দেখেন এটা আমরা বুঝলাম, ভালো কথা। এখন আমাদের এটা একটু বড় করতে হবে, তাহলে বড় করতে পারবো আমরা, জাস্ট এখানে ক্লিক করে বড় করতে পারবো, অথবা এখান থেকে এসে বডি না দিয়ে আমরা হেডার দিয়ে দেব। ঠিক আছে? কারণ প্রথমে আমাদের H1 বা H2 এইগুলো হেডার দরকার। হেডার লিখে সার্চ করেন, খুঁজে পাওয়ার কথা। ওই হেডার, আচ্ছা হেডার যদি না পান মানে ওই ফন্টটা নেবেন যেটা হেডারে ব্যবহার করা যায়। সেম ফন্টের অনেকগুলো ফরমেশন আছে। এই যে হেডিং, ঠিক আছে? আপলোড ডিসপ্লে হেডিং, আমি হেডিং করে দিলাম, লেখাটা একটু বড় হয়ে যাবে। এরপর আমরা লেখাটার সাইজ ইনক্রিজ করতে পারি। তাহলে হেডিং এর সাইজটা সবসময় কিন্তু ফন্টের স্টাইল থেকে অবশ্যই বড় হবে। ক্লিয়ার? আসান। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে সাইজ হেডিং অনুযায়ী ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবো। ঠিক আছে? অবশ্যই এটা করতে হবে, হেডিং গুলো আমাদের এই বডির লেখাগুলো হচ্ছে আলাদা করতে হবে। আমরা টোটালটা এখন সিলেক্ট করব, করার পর আমরা চাচ্ছিলাম আমাদের সবগুলো লেখার বড় হাতের হবে, সবগুলো লেখার সবগুলোই বড় হাতের হবে। কি বুঝাতে পারছি? এল ও আর ই এম এই সবগুলো। তাহলে এইটা যদি আপনি হাতে লিখতে যান পুরোটা লিখতে হবে না, আমরা শর্টকাটে এটা করে ফেলতে পারবো। এটার জন্য এখানে চলে আসবে, এই যে দেখেন এ একটা বড় আছে একটা ছোট আছে, অপশনটাকে বলা হয় চেঞ্জ কেস। এখানে ক্লিক করে আমরা আপার কেস দিয়ে দিলে দেখেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার আমরা যদি সবগুলো ছোট হাতের করতে চাই, একটু আগে কিন্তু এল বড় হাতের ছিল, তারপরে হচ্ছে আমাদের এখানে অনেক ডট ছিল না, এই যে এল বড় হাতের ছিল, তারপরে আই বড় হাতের ছিল, এই সবগুলো কিন্তু আমার ছোট হাতের হয়ে যাবে যদি আমরা এখানে লোয়ার কেস ব্যবহার করি। এই যে দেখেন সবগুলো লোয়ার কেস। ক্লিয়ার? এবার আমরা চাচ্ছিলাম যে সবগুলো ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা আমরা বড় হাতের লিখব, যতগুলো ওয়ার্ড আছে সবগুলোর প্রথম ক্যারেক্টার বড় হাতের করব। এটার জন্য আমরা এখানে ক্লিক করব, করার পর ক্যাপিটালাইজড ইজ ওয়ার্ড এখানে ক্লিক করে দেন, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার কি বড় হাতের হয়েছে না? রাইট। আর আমরা চাই যে না প্রত্যেকটা ক্যারেক্টারের সবগুলো বড় হাতের থাকবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের সবগুলো বড় হাতের থাকবে, শুধু প্রথম ক্যারেক্টারটা ছোট হাতের হবে। এটাকে বলা হয় টগল। ঠিক আছে? হ্যাঁ, এইখানে আসবো, আসার পর দেখেন টগল কেস ক্লিক করে দিলে দেখেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ড সবগুলো বড় হাতের, কিন্তু প্রথম ক্যারেক্টারটা কি ছোট হাতের। এটা আমরা ব্যবহার করি না, কিন্তু এই অপশন বাইরে ব্যবহার করা হয় না। আর সেন্টেন্স কেস যদি আমরা ইউজ করি তাহলে, হ্যাঁ নরমাল বলতে কি বোঝাচ্ছেন আপনারা বলুন? না, ও ডট যেগুলোতে আছে দ্যাট মিন্স লেখা শেষ, ফুল স্টপ, পরেরগুলো সবগুলো আমাদের বড় হাতের। ঠিক আছে? তাহলে সেন্টেন্স কেস দিয়ে দিলাম, দেখেন ফুল স্টপ যেখানে সেগুলো বড় হাতের, বাকি সব ছোট হাতে, তাই না? এই যে দেখেন কমার পরে কিন্তু না, এগুলা কিন্তু আমাদের ইংলিশে শিখাইছে আগে, তাই না? আমরা খুব ভুল করতাম, এখন কত ইজি হয়ে গেছে, আপনারা এগুলো শেখাই লাগতেছে। এই যে এটা দেখেন কি ফুল স্টপ, এর পরে প্রথম আই, আই কি বড় হাতের না ছোট হাতের? এই যে আই বড় হাতের, তারপরে হচ্ছে এই যে সবগুলো এখানে। আমরা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার সব? কি স্যার বলেন? আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখি, সেটা হচ্ছে এখন আমরা কোন একটা লেখা, ধরেন এই স্টাইলিশ বা এই ফন্টটাকে আমরা একবারে বাদ দিলাম, এখন এই লেখাটাকে আমরা চাচ্ছিলাম একবারে ডান পাশে নিয়ে আসতে। ঠিক আছে? আমরা শর্টকাটও শিখে ফেলি সাথে সাথে। যদি আমরা লেখাটাকে একদম লেফটে রাখতে চাই, বাম পাশে, তাহলে আমরা কি প্রেস করব? কন্ট্রোল প্লাস এল, তাই না?
কন্ট্রোল প্লাস এল যদি আমরা লেখাটাকে একবারে ছোট হাতের করতে চাই, আমরা বড় হাতের হোক ছোট হাতের হোক এই লেখাগুলোকে তো আমরা চাইলে এখন সেন্টেন্স করে ফেলতে পারবো, তাই না? খুব ইজি হয়ে গেছে। আমরা লেফট যদি করতে চাই তাহলে এটাকে টোটালটাকে সিলেক্ট করব, এটা যেখানেই থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক প্রথমে সিলেক্ট করতে হবে, এরপর কন্ট্রোল এল প্রেস করবেন। কি প্রেস করবেন? কন্ট্রোল এল প্রেস করবেন। তাহলে এটাকে আমরা করতে যাচ্ছি, তাহলে টোটালটা সিলেক্ট করবে, করার পরে কন্ট্রোল এল, সিলেক্ট হয় না। আচ্ছা এখানে আমরা একটা লেখা লিখি বা এটাকে আমরা ইয়ে করি, তাহলে এটাকে আমরা যদি কন্ট্রোল এল প্রেস করি দেখেন সে লেফটে চলে আসবে। ঠিক আছে, যেখানেই থাকুক সে কন্ট্রোল এল প্রেস করেন সে কিন্তু লেফটে চলে আসবে। এখন আমরা যদি এটাকে রাইট সাইডে দিতে চাই একবারে ডান পাশে, তাহলে আমরা কি শর্টকাট ফর্ম ব্যবহার করব? কন্ট্রোল প্লাস আর, তাই না? কন্ট্রোল প্লাস আর অবশ্যই প্রথমে কিন্তু সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে আমরা সিলেক্ট করলাম, করার পর কি প্রেস করব? কন্ট্রোল আর, একবার ডান পাশে চলে আসছে। এখন যদি আমরা একে সেন্টারে নিতে চাই, সেন্টার, তাহলে আমরা কি প্রেস করব? তাহলে কপি কি দিয়ে করব? প্রথমে তো সিলেক্ট করতে হবে, আর আমরা জানি কন্ট্রোল সি ধরে কপি হবে। কি বলেন? বুদ্ধিটা তো ভালোই বলে দিলেন যে লেফট রাইট, তাই না? এই লাভ সেন্টার কিভাবে করবে না? হ্যাঁ, এটা কি আরো ইজি, কন্ট্রোল ই প্রেস করবেন। কি করবেন? কন্ট্রোল ই, তাহলে টোটালটা সিলেক্ট করেন, করার পর কন্ট্রোল ই তে প্রেস করেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনি একবারে সেন্টারে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল ই প্রেস করবেন। এছাড়াও আমরা আরো কয়েকটা ওয়েতে করতে পারি, মানে আমরা ওই শর্টকাট ব্যবহার না করে সরাসরি কিসের মাধ্যমে, এখানে ক্লিক করার মাধ্যমে করতে পারি। আমি দেখাচ্ছি সেটা কিভাবে। এখানে সেন্টেন্স কেজি তো দিনা, তাহলে টোটালটা সিলেক্ট করব, করার পর এই যে এখানে ক্লিক করলে বামে, এখানে ক্লিক করলে মাঝখানে, এটাতে ক্লিক করলে ডানে। ঠিক আছে, আর একটা অপশন আছে সেটা হলো জাস্টিফাই। জাস্টিফাই কি জিনিস? জাস্টিফাই হচ্ছে এই যে দেখেন লেখাগুলো আমাদের, এটা এখানে এটার এখানে শেষ হয়েছে, এটার আবার এখানে শেষ হয়েছে, এটা আবার বেশি, এটা আবার কম চলে আসছে, এটা আবার বেশি গেছে, এটা আরো বেশি গেছে। এটা এটা কি দেখতে ভালো লাগতেছে? বই কি এরকম থাকে? থাকে না, খুবই একবারে সবগুলো ওপেনিং এবং ক্লোজিং সব সমান থাকে। দ্যাট মিন্স এটা একবারে জাস্টিফাই বলা হয় এটাকে। টোটালটা আমরা সিলেক্ট করব, করার পর জাস্টিফাই যদি করতে চাই শর্টকাটে কন্ট্রোল যে দেখেন সব সুন্দর হয়ে গেছে না একদম। তাহলে শর্টকাট হচ্ছে জাস্টিফাই এর এটা পারবেন তাই না? জাস্টিফাই কি সেটা? কন্ট্রোল প্লাস জে। ঠিক আছে, অথবা টোটালটা সিলেক্ট করে আমরা এই যে এখানে ক্লিক করব, করলে আমাদের এটা জাস্টিফাই হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার না এখনো কনফিউশন আছে? কেমন ক্লিয়ার? বাসায় যে অ্যাসাইনমেন্ট করেন না? হ্যাঁ, এটা কি ধরনের অভ্যাস? ম্যাথ না লিখবে, বেত আসতে হবে নাকি? আচ্ছা, তাহলে জাস্টিফাই করে ফেলাম। এখন দেখেন এইগুলোকে আমরা নাম্বারিং করতে পারি। এখন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট নামে আমাদের দুইটা টার্ম আছে। কি আছে? অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি? 1 2 1 2 3 4 এরকম ক্রমান্বয়ে একটা অর্ডার আকারে সাজানো থাকবে, অথবা 10 9 8 7 হয় আপার অথবা ডাউন সাজানো থাকবে। এটা হলো আমাদের অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টে কি এরকম কোনো নাম্বারিং থাকবে না, কোনো সাইন অথবা সংকেত দিয়ে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, দ্যাট মিন্স কোনো পজিশনিং থাকবে না। যেরকম আপনারা যদি এনএসডি কোনো পরীক্ষা দেন সার্টিফিকেটের, তাহলে ওইখানে কিন্তু কোনো নাম্বারিং থাকে না, পাস আর ফেল, মানে কম্পিটেন্ট আর ইনকম্পিটেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এটাকে অর্ডার লিস্টে করতে যাই, টোটালটা সিলেক্ট করা অবস্থায় এই যে এখানে ক্লিক করবেন, নাম্বারিং এ ক্লিক করলে আপনারা দেখেন এইখানে নাম্বারিং হয়ে যাবে। 1 2 উপরে চলে গেল কেন? 2
3 4 এরকম ভাবে। আপনি যদি বলেন যে আমি 1 2 3 4 নিব না, অন্য স্টাইল করব, সেটাও পারবেন। এই যে এখান থেকে আপনারা এই যে রোমান সাইন দিতে পারেন, তারপর অথবা এবিসিডি দিতে পারেন। সবগুলোই কিন্তু আপনার ক্রমান্বয়ে সাজানো, তাই না? আবার আপনি চাইলে এখানে লেভেল চেঞ্জ করতে পারেন। দ্যাট মিনস আপনি দেখেন এই যে লেফট আই এর ভিতরে যদি কোনো কিছু ইউজ করতে চান তাহলে দেখেন এভাবে আসতেছে। দ্যাট মিনস 1 নম্বর কোশ্চেনের মধ্যে 3 4টা সাব কোশ্চেন থাকতে পারে। এরপর এখানে এই যে এ আসলো, এরপর ডাউন অ্যারো দেন, সরি এতে কিছু লিখলেন, এরপর যাবেন দেখেন বি চলে আসছে, তারপর যাবেন সিতে আসবে। এখন এর মধ্যে আবার অন্য কিছু থাকতে পারে, তাই না? এইটাকে আপনি আবার ভিতরে রাখেন আয়ের মতো আসছে। তো এই আয়ের ভিতরে আবার কিছু থাকতে পারে, তখন আবার নাম্বারিং আকার আসতেছে। ঠিক আছে? এখন এইগুলো আপনি চেঞ্জ করতে পারেন। টোটালটা সিলেক্ট করে, টোটালটা এরকম ভাবে সিলেক্ট করবেন, করার পরে এখানে ক্লিক করবেন, করার পর দেখেন আপনি কিভাবে লিস্টিংটা করতে চাচ্ছিলেন, এবিসি দেখে নাকি যে এরকম ভাবে না এরকম ভাবে। ঠিক আছে? আপনি যে কোনো একটা পদ্ধতিটা এখানে সিলেক্ট করে দিলেন। প্রথমে আমরা এ চাচ্ছি, তাহলে ছোট হাতের তারপরে আই তারপরে মানে এরকম ভাবে লেখা। অথবা এই যে এখানে এসে পুরো স্টাইলটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন। দেখেন প্রথমে 1 তারপরে এ তারপর রোমান সাইনের মতো আসছে। অথবা এই যে 1 1.1 1.1 এটা যদি দেন এই যে এরকম ভাবে আসবে। এটা 1, এটা 1 এর 1, এটা 1 এর 1 এর 1 এরকম ভাবে। ঠিক আছে? তো আপনার ইচ্ছা মতো এই হেডিং গুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। আর এটা তো আনঅর্ডার লিস্ট, আমরা আনঅর্ডার লিস্টে পরে আসবো। আমরা অর্ডার লিস্টে থেকে আমরা এটাই দিয়ে দিলাম, এটাই সুন্দর ছিল। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টে কি হবে, জাস্ট এখানে এসে আমরা ক্লিক করব, করার পর এইখান থেকে আমরা সাইন গুলো চেঞ্জ করে দিতে পারবো। এই যে তাহলে প্রথমে এই সাইন আসবে, এটার ভিতরে যদি কিছু লিখি তাহলে এরকম ফাঁকা আসবে, ওটার ভিতরে কিছু লিখলে এরকম চার কোণা আসবে, তার ভিতরে কিছু লিখলে গোল আসবে, কিন্তু সেটা ভরাট। ঠিক আছে? আবার আমরা এখান থেকে যদি এই সাইন ইউজ করি তাহলে দেখেন এটার ভিতরে এরকম জিনিসপত্র আসবে। ক্লিয়ার? তাহলে আমরা এগুলো কি করতে পারবো, ইচ্ছা মতো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সাজাতে পারবো, পারবো না? আই গেস অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আপনাদের পারা উচিত। এখন ইনডেন্ট নামে একটা আমাদের অপশন আছে। অনেক সময় দেখবেন আমাদের এই পেজের এইখানে বাম পাশে একটা ইমেজ দেওয়া থাকে, বইয়ের পাতার কথা বলতেছি, ডান পাশে লেখা থাকে, অথবা ডান পাশে লেখা থাকে, বাম পাশে একটা ইমেজ থাকে। তো এইরকম আমরা কিভাবে তৈরি করব? এইখানে ইমেজ যদি আমরা একটা দেই তাহলে কি লেখাগুলো আর দেখা যাবে? তাহলে এই জায়গাটা আমাদের ফাঁকা করতে হবে। যদি আমরা বাম পাশে দিই তাহলে বাম পাশে লেখা ফাঁকা করতে হবে। তাহলে আমরা এই এতটুকু জায়গা যদি ইমেজটা দিতে যাচ্ছিলাম তাহলে এতটুকু জায়গা আমাদের ক্লিয়ার করতে হবে। এটার জন্য ইনডেন্ট বা ফাঁকা জায়গা তৈরি করা আমাদের দরকার। টোটালটা সিলেক্ট করবো, করার পরে যে এখানে বাম দিক থেকে ফাঁকা করতে যাচ্ছি, যত এখানে ক্লিক করবেন দেখেন বাম পাশে আমাদের কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই জায়গাটা আমরা এখন ইমেজ দিতে পারি। আমরা যদি ইনডেন্ট ডান পাশে দিতে চাইতাম সেটাও আমরা পারতাম। হোমে এসে জাস্ট এখানে ক্লিক করেন, আবার দেখেন এই পর্যন্ত ছোট ইমেজ, তাহলে এখানে দিয়ে দিলেন, একটু বড় ইমেজ এখানে দিয়ে দিলেন, এরকম করে আমরা দিতে পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে ইনডেট একটু দিয়ে রাখি এখানে। এরপর আমরা চাইলে এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। ইমেজ কিভাবে অ্যাড করব আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, আপাতত আমরা কোনো ইনডেন্ট দিলাম না। এখন এইখানে আমরা, সেটা দরকার নেই। এখন আমরা হচ্ছে চাচ্ছিলাম এখানে যে লাইনগুলো এইটার মধ্যে যে গ্যাপটা আছে সেটা আমার কাছে মনে হচ্ছে বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে। আমরা চাইলে এটা বাড়াইতে পারবো, একে বলা হয় স্পেসিং। ঠিক আছে? একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ফাঁকা অংশ এটাকে বলা হয় আমাদের স্পেসিং। তো স্পেস দেওয়ার জন্য আমাদের অবশ্যই প্রথম কাজটা করতে হবে, ফরজ কাজ কি, সিলেক্ট করলাম, এরপর জাস্ট এখানে ক্লিক করব। করার পর দেখেন আপনি কত পার্সেন্ট ফাঁকা করতে যাচ্ছিলেন, মানে কতটুকু, 1 ইঞ্চি নাকি 1.15 পিক্সেলের, এটা সাধারণত হিসাব করা হয়। এবার 1.5 2 পয়েন্ট দিলে এরকম একটু বেশি বড় হয়ে যায়, তাই না? কিন্তু কখনো কখনো দরকার হতে পারে, যখন দরকার হয় এগুলো ইউজ করতে পারেন। অথবা এখানে লাইন স্পেসিং অপশনে যাবেন, যাওয়ার পর এখানে আপনি দেখেন অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, অ্যালাইনমেন্টটা কন্ট্রোল করতে পারতেছেন। যদি সেন্টার দিয়ে দেন লেখাগুলো সেন্টারে চলে আসবে। আমরা জাস্টিফাই দিয়ে রাখবো সব ম্যাক্সিমাম টাইমে। আউটলাইন লেভেল 5 যা আছে তাই থাকুক। এখন এখানে ইনটেনশন যদি আপনারা এখানে বাম দিকে দিতে চান, এই যে দেখেন বাম পাশে কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে করলাম ইনটেনশন, ডান পাশে যদি আপনি করতে চান এই যে ডান পাশ থেকেও ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আপনি কি করতেছেন না করতেছেন। ওকে, এরপর হচ্ছে এই যে বিফোর স্পেসিং কত পিক্সেল, যদি আমরা 12 দিয়ে যে দেখেন ফাঁকা হয়ে গ্যাপ হয়ে যাচ্ছে এত।
যদি আমরা আফটার দিই দ্যাট মিন্স এই প্যারাগ্রাফের পরে, তাহলে এই যে এটা নিচের দিকে দেখাবে যে কত পার্সেন্ট আপনি এখানে ফাঁকা করতে, ঠিক আছে। আর অটোমেটিক আমি দিয়ে রাখলাম, তাহলে অটোমেটিক এখানে পেয়ে যাবে। আর আমি যদি দিয়ে রাখি যে 30 পিক্সেল, তাহলে এইটুকুর মধ্যে 30 পিক্সেল হয়ে যাবে। দ্যাট মিন্স এই প্যারাগ্রাফের আগে, এই প্যারাগ্রাফের ভিতরের লাইন না কিন্তু, হ্যাঁ উপরে। আর যদি এটা যেহেতু বিফোর আছে তার মানে কি আগে, আর আফটার যদি আমরা দিয়ে দিই তাহলে এর পরে যদি আমরা কোনো কিছু লিখি সেইটা। এরপর লাইন স্পেসিং, এই যে এইটা হলো লাইনের মাঝ, এই একটা থেকে আরেকটা লাইন, ঠিক আছে। জাস্ট আমরা এখানে মাল্টিপল দেওয়া আছে, আমরা যদি 1.5 ইঞ্চি দিই দেখেন তাহলে এটা ফাঁকা হয়ে যাচ্ছে। আবার যদি আমরা সিঙ্গেল দিই তাহলে এই যে সিঙ্গেল লাইনে যেরকম হয় সেটা চলে আসবে। আমরা যদি এক্স্যাক্টলি দিই তাহলে আমাদের এক্স্যাক্টলি অপশনটা চলে যাবে। মাল্টিপল দিলে এটা বেশি ফাঁকা 3। আমরা চাইলে এখানে কাস্টম দিয়েও করতে পারবো, ধরেন 6 দিলাম, ওকেতে ক্লিক করে দেখেন আমাদের যেরকম আমরা ওখানে প্রিভিউতে দেখেছিলাম, ডান পাশে ফাঁকা, বাম পাশে ফাঁকা, বাম পাশে ফাঁকা, ডান পাশে ফাঁকা, মাঝখানে আমরা যেরকম ইন্টেনশন দিয়েছিলাম সেরকম কিন্তু চলে আসছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের মতো নিয়ে আসছি। এখানে লাইন স্পেসিফিক অপশন থেকে এটা করতে পারবেন। এখান থেকে অ্যাডেড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস বিফোর, আমরা অ্যাড রিমুভ করতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে আমরা কাস্টমলি 1.5, সাধারণত এটা 1 থেকে 1.5 পর্যন্ত, এর মাঝখানে আপনি রাখবেন, এর বেশিও না কমও না। তাহলে সবচেয়ে বেটার হয় 1.25 যদি করেন, এখানে লাইন স্পেসিং অপশনে গিয়ে এখানে দিবেন 1.25, তাহলে ওইটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে, ঠিক আছে। সাইজের উপর ডিপেন্ড করে লেখার। আমরা যে সাইজ ব্যবহার করছি 12 পিক্সেল, এটা আদর্শ। এই 12 পিক্সেল হলে আপনি 1.15 দিবেন, দেখেন দেখলে কিন্তু আগে একটু চাপা চাপা ছিল, এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই যে জিনিসগুলো, এটা কিন্তু যখন আপনি একটা বই কম্পোজ করতে যাবেন তখন খুবই কাজে লাগবে, কারণ এটাকে রিডেবল করার জন্য, চোখে আরাম দেওয়ার জন্য অনেক কিছু কাজ করা লাগে। অ্যাজ এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আপনার এটা অবশ্যই জানা থাকা প্রয়োজন। এখন আমরা চাচ্ছিলাম এতটুকু জায়গা, কতটুকু জায়গা, এতটুকু জায়গায়, অথবা হচ্ছে আমরা শুধু উপরের এতটুকু জায়গায় আমরা, আমার ইচ্ছা হলো আমি ডিজাইন করব, কালার দিব। কালারটা সিলেক্ট করবেন, এরপর এই যে এখানে এসে কালারটা দিয়ে দিবেন, দেখেন ওইটুকু কিন্তু কালার আপনার হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে ওই কালারটা হয়ে গেছে। এটা কি কালার? ওই ব্যাকগ্রাউন্ড কালার, পিছনের কালার, ঠিক আছে। এখন এইখানে আপনি যে কোনো কালার দিতে পারবেন। এর আগে আমরা শিখেছিলাম হাইলাইটে যদি আমরা পিছনে কালার দিতে চাই তাহলে আমরা নির্দিষ্ট এই 15টা কালারই দিতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এখন এইখানে হাইলাইট না করে আমরা যদি এর পিছনে এক্সাক্ট ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, এখানে একটা হাইলাইট বলা উচিত ছিল, আমি ভুলে ব্যাকগ্রাউন্ড বলে দিলাম আপনাদের, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের অপশনটা এখান থেকে আমরা দিতে পারবো। ক্লিয়ার? এটা টোটাল প্যারাগ্রাফের অপশন। এই যে দেখেন যেই কালার ইচ্ছা আমরা দিতে পারবো, এখানে মোর কালার থেকে যে কাস্টম কালারও আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? আমরা এখানে যে কালার দিব এটা চলে, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেবো। আমরা যদি চাই যে পুরো এটাকে ধরে আমরা একটা কালার দিয়ে দিব, তখন আমরা চাইলে এখান থেকে যে মার্ক করে দিলে ওই কালারটা দেওয়া যেতে পারে। যেমন টোটালটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করলাম করে আমরা এখান থেকে একটা কালার দিই, সিলেক্টিভ। এই কিবোর্ডের সমস্যা আছে, কোথায় জানি প্রেস হয়ে আছে অটোমেটিক। ওকে, এখান থেকে ধরেন এই কালারটা দিলাম, তাহলে দেখেন ওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়ে গেল। তো দুইটার যে কোনো একটা ওয়েতে আমরা কালার দিতে পারবো। পার্থক্য কি? এখানে হলো লিমিটেশন আর এটা হলো আনলিমিটেড। ক্লিয়ার? আর কোনো প্রবলেম আছে এখানে? ওকে, তাহলে আমরা এখন এইটা, আমার মনে হলো যে এটাকে একটা বক্সের মধ্যে রাখবো। এই ইট ওয়াজ পপুলেশন এখান থেকে শুরু করে কিসের মধ্যে রাখবো? একটা বক্সের মধ্যে। তো চারদিকে এরকম মার্ক করা থাকে না যে এটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাইতে, ওইরকম করবো। তাহলে এখান থেকে আমরা টোটালটা এরকম ভাবে সিলেক্ট করবো, করার পর এই যে দেখেন এখানে আমাদের বর্ডার নামে একটা অপশন আছে। এইখানে আসার পর আমরা বিভিন্ন জায়গায় বর্ডার দিতে পারবো। আমরা যদি হচ্ছে এখান থেকে আউটসাইড বর্ডার দিই তাহলে যে বক্সের মতো হয়ে গেছে, দেখছেন? এই বক্সের মতো হয়ে গেছে। আমরা যদি ইনসাইড বর্ডার দিতাম তাহলে ভিতর থেকে হতো, যেটা টেবিল তৈরি করার সময়, আমরা টেবিল তৈরি করার সময় দেখবো অবশ্য। তাহলে এটা আমরা আউটসাইড বর্ডার দিলাম। আমরা যদি ইনসাইড বর্ডার দিতে চাই সেটাও পারবো। আবার আমরা যদি চাই যে না শুধু উপরে বর্ডার থাকবে, কোথায়? টপ, তাহলে এই যে টপ বর্ডার, লেফট বর্ডার। আচ্ছা, এটা হলো লেফট ছাড়া বাকি সব। আচ্ছা, এটাতে আমাদের অলরেডি একটা বর্ডার দেওয়া আছে এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, এটা এরকম ভাবে থাকুক, আমরা আরো একটা বক্স নিই, ঠিক আছে। থেকে সিলেক্ট করব, করার পর আমরা এই বর্ডারের অপশনে চলে আসব। আসার পরে এই যে বটম দিলে দেখেন বটম নিচের দিকে,
যদি আমরা উপরে দিতে চাই তাহলে এটা টপ বর্ডার আসছে, লেফট বর্ডার, রাইট বর্ডার, এটা নো বর্ডার, এটা হলো অল বর্ডার, চারদিকে হবে, এটা আউটসাইড বর্ডার, এটা হলো পুরো টেবিলের মতো। এটা হলো আমাদের ইনসাইড, ভিতরের দিকে বর্ডার থাকবে। এটা হলো আউটসাইড হরিজন্টাল। এরকম অসংখ্য আছে, আপনি চাইলে এটা ড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে বর্ডার অ্যান্ড শেডিং, আমরা এই যে বর্ডারের স্টাইল গুলো কিরকম হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। ঠিক আছে, এই তো দেখেন স্টাইলিশ একটা বর্ডার আমরা দিয়ে। তো এখান থেকে আমরা এই বর্ডারের কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, বর্ডারটা সিলেক্ট করা অবস্থায় আমাদের এখানে কালার অপশনে চলে আসতে হবে। এখানে কই বর্ডার অ্যান্ড শেডিং, প্যারাগ্রাফ অ্যাপ্লাইং অপশন, পেজ বর্ডার, এই যে দেখেন কালার। আমরা যদি এখান থেকে ব্লু কালার দিয়ে ওকেতে প্রেস করি তাহলে আমাদের বর্ডারের কালার ব্লু হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা এখানে এই যে অল বর্ডার দিয়ে দিলাম, দেখেন কি কালার হয়ে গেছে, বর্ডারের কালার ব্লু। ক্লিয়ার? তাহলে বর্ডারের কালার কি আমরা চেঞ্জ করতে পারবো? যদি এটা একটু কঠিন, আমরা একটু বর্ডার অ্যান্ড শেডিং এ আসতে হবে। এই বর্ডার অ্যান্ড শেডিং এ আসার পর আপনার এখানে পেজ বর্ডার, দেন এই যে কালার, 3D বা কাস্টম বর্ডার বানাতে চাইলে এখান থেকে বানাতে পারবেন। শেড মানে চারপাশেও যদি আপনি ছায়া দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন একটা কালার দিয়ে দেন, এরকম পিছনের দিকে হয়ে গেছে। আমরা শেডিং দিতে চাচ্ছি না, ওইটা দেওয়ার জন্য আমাদের অনেক অপশন ছিল। ওকে, তাহলে বর্ডার জিনিসগুলো গেল। আর এখানে হলো আমাদের প্যারাগ্রাফের আমরা খুঁজে পাওয়ার জন্য সাধারণত এগুলো করতে পারি, বা শর্ট লিখতে পারি। যে প্যারাগ্রাফ আকারে আমরা এটা সাজাবো নাকি হেডিং আকারে শর্ট করব। শর্ট মানে কি, পর্যায়ক্রমে সাজানো। অ্যাসেন্ডিং আছে, ডিসেন্ডিং আছে। অ্যাসেন্ডিং মানে কি উপর থেকে নিচ, আর ডিসেন্ডিং মানে নিচ থেকে উপরে, যে কোনো ইচ্ছা ভাবে আমরা এটা সাজাতে পারবো। এটা খুব বেশি কাজে লাগবে না। আর এটা কোটেশন, কোনো কিছু আমরা কোটেশন লেখার ক্ষেত্রে সাধারণত আমরা এরকম কোট ব্যবহার করে থাকি, তাই না? এটা আমাদের খুব বেশি লাগে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে আজকে ফন্টে যে কয়েকটা জিনিস বাকি ছিল, এইটা এবং প্যারাগ্রাফ, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পেয়েছি আই গেস। তাহলে আপনাদের কাজ কি, গত দিনে যে জিনিসগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম, দ্যাট মিন্স এই ফন্ট স্টাইলের সেগমেন্ট গুলো এবং প্যারাগ্রাফ আজকে যতগুলো আমরা দেখালাম, দ্যাট মিন্স দুইটা সেগমেন্টে আমাদের শেষ, তিনটা, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এই তিনটা সেগমেন্টের প্রত্যেকটা অপশনের শর্টকাট লিখবেন, লিখে গ্রুপে স্ক্রিনশট নিয়ে পোস্ট করে দিবেন। প্রথম ক্লাস মানে সেকেন্ড ক্লাসের ওইটা, প্লাস থার্ড ক্লাসে যে অপশনগুলো দেখানো হয়েছে থার্ড ক্লাস লিখে ওইখানে পোস্ট করে দিবেন। নাহলে পরের ক্লাসে আমি ঢুকতেই দিব না। শিখে চলে যাবে, কাজ করবে না, এত সস্তা। সবগুলো একটা একটা করে চেক করে ক্লাসে ঢুকাবো কিন্তু, বুঝছেন? হ্যাঁ, আমি যা শিখাইছি আপনি তাই এরকম ভাবে উঠাবেন, শেষ। আমি ক্লাসে প্রথমত যা যা দেখাইছি, যে সকল শর্টকাট এখানে লিখে আপনাদের দেখাইছি, যে সকল জিনিস করে লাইভে দেখানো হয়েছে, সবগুলোই অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? এখন কি দেখাইছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন। মাথায় যদি না থাকে টুক করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই কবে পোস্ট করতে হবে? আসার আগে না, কালকের মধ্যে। ঠিক আছে? দ্যাট মিন্স যান, আপনাদের একদিন সময় বাড়াই দিলাম। আজকে কি বার? 18 তারিখ। 20 তারিখ রাত 12টার মধ্যে পাঠাই দিবেন। আমি কি বুঝাতে পারছি? তাহলে কিন্তু নাম্বার দিতাম না, সার্টিফিকেট দিব না। আর একটুও বানান যাবে না। এখন আজকে যে করলে তো শেষ হয়ে যাবে। এটা কি ডিজিটাল? আচ্ছা ঠিক আছে, তাহলে 21 তারিখ। ঠিক আছে? 21 তারিখ কি বার? হ্যাঁ, না, 20 তারিখ পর্যন্ত আমি সময় দিছিলাম, আজকে 18 তারিখ। 21 তারিখ হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে? মঙ্গলবারে আমি ক্লাস নিয়ে এসে যেন আপনাদের অ্যাসাইনমেন্ট পাই। 8টার সময় আসবো বাসায়, আজকে 8টা পর্যন্ত ক্লাস, একটা না। এসে যেন আপনাদের অ্যাসাইনমেন্ট চেক করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, 21 তারিখ। ঠিক আছে? 21 তারিখের মধ্যে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেবেন। 21 তারিখের মধ্যে আমি আপনাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি নির্বাচন করব, যে সবার অ্যাসাইনমেন্ট চেক করবে। ঠিক আছে? যে আসলে পাবলিশ করছে কিনা। আর ওই বান্দা যদি উল্টা পাল্টা করে, ওর খবর আছে। ঠিক আছে?
সো একটা শর্ট এক্সামের মাধ্যমে আমি এটা নির্বাচন করব, দেন হচ্ছে আপনি তাহলে আপনার কাজ করে ফেলেন। ওকে, আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে সবাই নিজ নিজ দায়িত্বে কাজগুলো করে ফেলবেন। শর্ট এক্সাম হবে এই 3টা টপিকের উপরে। ক্লিয়ার? ওকে, তো ডাটা এন্ট্রি কি ভালো করে শিখে আসেন ইংলিশ।